প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমরা গতি অধ্যায়ের সেকেন্ড কনসেপ্ট ক্লাস। আজকের ক্লাসে আমরা গত দিনের যে ক্লাসটা ছিল আমাদের, অর্থাৎ আমরা এই চ্যাপ্টারের যে মূল বিষয়বস্তু এবং সেই বিষয়বস্তু সম্পর্কিত যেসব গাণিতিক সূত্র আমাদের এই অধ্যায়ের গাণিতিক সমস্যা সমাধানের জন্য প্রয়োজন হয়, আমরা সেই সব সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে চাই, সূত্রগুলো নিয়ে আলোচনা করতে চাই। ঠিক আছে, আমাদের প্রথম লেকচারটা আপনারা ইউটিউবে পাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। আমরা প্রথম লেকচারটাতে অর্থাৎ কনসেপ্ট ক্লাস 1-এ তৃতীয় চ্যাপ্টারে, সেখানে আমরা নিউটনের 3টা সূত্র এবং ভরবেগের সংরক্ষণ সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আমরা এরপর থেকে আজকের লেকচারে আলোচনা শুরু করব। ঠিক আছে, তাহলে আসুন আমরা শুরু করি। আমরা আমাদের বোর্ডে একটা সূত্র লেখা দেখতে পাচ্ছি, যেটা ছিল ক্রিয়া বা প্রতিক্রিয়া বল ছাড়া অন্য কোনো বল যদি কাজ না করে, তাহলে দুই বা ততোধিক বস্তুর মধ্যে যদি সংঘর্ষ ঘটে, তাহলে এই সূত্রটা আমরা বলছিলাম কিসের জন্য? সংঘর্ষের জন্য। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখানে সংঘর্ষ রিলেটেড প্রবলেমই নিয়ে আলোচনা করব আজকের ক্লাসের প্রথমে। আচ্ছা, তাহলে যদি সংঘর্ষ হয়, তাহলে তাদের সংঘর্ষের পূর্বের ভরবেগগুলোর যোগফল এবং সংঘর্ষের পরের ভরবেগগুলোর যোগফল কেমন হবে? সমান হবে। ঠিক আছে, তো এই যে সূত্রটা আমরা পড়ছি, এইখান থেকে আমরা আরেকটু আপডেট জায়গায় যাওয়ার চেষ্টা করব। কিরকম আমি প্রবলেমটা বললে আপনারা বুঝতে পারবেন। মনে করেন আমার কাছে কোনো একটা বস্তুর আদি ভর এটা দেওয়া রয়েছে, মনে করেন 10 কেজি, আর এই বস্তুটার বেগ এটা দেওয়া রয়েছে মনে করেন 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার সেকেন্ড। তার মানে আমরা বলতেছি আমাদের কাছে এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার নাম হচ্ছে এ, আর আমাদের কাছে আরেকটা বস্তু আছে, এই বস্তুটার নাম হচ্ছে বি। তাহলে আমরা প্রথমে এই তথ্য দুটো আসলে এ বস্তুর জন্য। ওকে, আমাদের কাছে আরেকটা বস্তু আছে বি, যে বস্তুটার ভর m2, আমি ধরে নিচ্ছি m2 হচ্ছে 8 কেজি, আর হচ্ছে এই বস্তুটার আদি বেগ এটা মনে করেন 6 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো বস্তু একই অক্ষ বরাবর চলতেছে। কিছু দূর যাওয়ার পর আমি বললাম এ আর বি কি হবে? এখানে তারা সংঘর্ষে লিপ্ত হবে। যদি তারা সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে এ বস্তুটা বি বস্তুর উপর, বি বস্তুটা এ বস্তুর উপর একটা ক্রিয়া বা প্রতিক্রিয়া বল দিবে। আমরা জানি যদি ক্রিয়া আর প্রতিক্রিয়া বল বা এমনি কোনো ফোর্স যদি কোথাও অ্যাক্টিভ থাকে, তাহলে ওই বস্তুটার বেগ কি আর আগের মতো থাকে না, চেঞ্জ হয়? অবশ্যই ওই বস্তুর বেগ কি হয়? চেঞ্জ হয়। তাহলে এখন এই বস্তুর বেগ ছিল, একটা ছিল 10 আর একটা ছিল 6 মিটার পার সেকেন্ড, তাই তো? তাহলে এদের সংঘর্ষের পর এর বেগটা বেশি না? তাহলে এ যে আঘাত করছে, তাহলে সংঘর্ষের পরে এ বস্তুর বেগ কি আর 10 হবে? বি বস্তুর বেগ কি আর 6 থাকবে? না, থাকবে না, চেঞ্জ হবে, কারণ বল প্রয়োগ হয়েছে। ক্লিয়ার? তাহলে এবার আপনি একদম সাধারণভাবে চিন্তা করেন, সংঘর্ষের পরে এ বস্তুটার বেগ কত হবে? এটা তো আমি আন্দাজে বলতে পারবো না। পারবো? এটা আমাকে অবশ্যই গাণিতিকভাবে ক্যালকুলেশন করে বলতে হবে। তাহলে বি বস্তুর বেগ কত হবে? বি বস্তুর বেগ হবে, আমরা এখানে ধরে নিচ্ছি বি বস্তুর বেগ হবে v2। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ আর বি দুটো বস্তু, এ বস্তুর বেগ v1 আর বি বস্তুর বেগ এখানে কত হচ্ছে? v2। আপনাদের কাছে প্রশ্ন করা হয়েছে এখানে v1 কত এবং v2 কত, অর্থাৎ সংঘর্ষের আগে ওই বস্তু দুটোর ভর এবং তাদের আদিবেগ এটা দেওয়া আছে। ওকে, কিন্তু সংঘর্ষের পরে তাদের যে এই আদিবেগ আর শেষ বেগ চেঞ্জ হয়ে যে বেগটা হলো বা হবে, সেই বেগ দুটোই আপনাকে নির্ণয় করতে হবে। তার মানে v1 দেওয়া নেই, v2 ও দেওয়া নাই। ঠিক আছে, পরিবর্তিত হয়ে যে দুটো বেগ, দুটো বস্তুর দুটো ভিন্ন বেগ হবে, সেই দুটো বেগই আমাকে এখানে কি করতে হবে? নির্ণয় করতে হবে। বিষয়টা আমি বুঝাইতে পারছি কিনা? তাহলে যদি আমরা তখন চিন্তা করি যে আমরা এই যে ভরবেগের সংরক্ষণ সূত্র যেটা আছে আমাদের, এই সূত্র ব্যবহার করে v1 আর v2 এর মান নির্ণয় করব, তাহলে কি আমরা সেটা করতে পারবো? আমরা কিন্তু অবশ্যই সেটা করতে পারবো না। একটু খেয়াল করে দেখেন, এইখানে এই সমীকরণটাতে v1 এটা যদি অজানা থাকে, v2 এটাও যদি অজানা থাকে, দুটোই কি অজানা। তাহলে একটা সমীকরণে যখন দুটো অজানা রাশি থাকে, তখন কি তার মান বের করা যায়?
যায় না। অর্থাৎ আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রটা তখন ব্যবহার করতে পারবো v1 বা v2 কোনো একটা যদি দেওয়া থাকে, বুঝতে পারছেন? কিন্তু এই যে প্রবলেমটা নিয়ে আমি আলোচনা করতেছি, এই প্রবলেমে v1 আর v2 কোনোটাই দেওয়া নাই, দুটোই আমাদেরকে নির্ণয় করতে হবে। তখন আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না। তখন আমাদের এমন দুটো সমীকরণ ব্যবহার করতে হবে যে যেখানে আমরা সরাসরি v1 আর v2 এর মান বের করতে পারি। তার মানে যখন আমি v1 বের করব তখন আমাদের v2 প্রয়োজন হবে না, আবার যখন আমরা v2 বের করব তখন আমাদের v1 এর দরকার হবে না। এরকম দুটো সমীকরণ আমাদের বইতে দেওয়া আছে, তাই না? সমীকরণ দুটো আমরা একটু মনে করে লেখার চেষ্টা করব। আমি আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে কোন প্রবলেমের ক্ষেত্রে আমরা এই দুটো সমীকরণ ইউজ করব। সেটা সংঘর্ষের অঙ্ক হইতে হবে, সংঘর্ষের পরে v1 আর v2 দুটোই বের করতে হবে, দুটো বস্তুর সংঘর্ষের পরের বেগ বের করতে হবে। ওকে, তাহলে আমরা v1টা কেমন হবে আপনার কারো মনে আছে? v1 কত হবে কেউ বলতে পারবেন, বা কেউ বলতে চান কিনা বলবেন? v1 এর মান কত হবে? মানে এই সমীকরণটা বা সূত্রটা কোনটা মনে আছে? এটা v1 ইকুয়াল টু হবে 2m2u2। দেখেন একটু টেকনিক্যালি মনে রাখবেন, তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে। এটা আমি শুরু করেছি কি দিয়ে? অন দিয়ে না, আর এখানে শুরু হবে সমান চিহ্নের ডান পাশে শুরু হবে 2 দিয়ে। কেমন মনে থাকবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি 2m2u2 প্লাস, এবার এই প্লাসের আগে 2 আছে না, তাহলে প্লাসের পরে এটা 1 হবে, আর ব্র্যাকেটের ভিতরেও m1 মাইনাস m2, বিষয়টা এরকম হবে। আর নিচে যে দুটো বস্তুর মধ্যে সংঘর্ষ হচ্ছে ডিরেক্ট তাদের ভর যোগ হয়ে যাবে। এইটা হচ্ছে সরাসরি v1 নির্ণয়ের সূত্র। এবার আপনি একটু খেয়াল করেন, যখন আমি v1 নির্ণয় করতে যাব আমার কাছে কার কার মান দেওয়া থাকবে? u1 m1, u2 m2। আপনি খেয়াল করেন যখন আমি v1 নির্ণয় করতে যাচ্ছি আমার এই সমীকরণটায় কোনো v2 আছে, তাহলে v2 লাগবে না v1 বের করার জন্য, শুধু m1 u1 আর m2 u2 দেওয়া থাকলেই বের করতে পারবো। বুঝছি না বুঝি নাই? আচ্ছা, আমরা যদি দ্বিতীয় ক্ষেত্রে এটা চিন্তা করি, সবাই একটু খেয়াল করব, একটু মনোযোগ রাখার চেষ্টা করব। v2, তাহলে বলেন তো এটা কি দিয়ে শুরু হয়েছে? 2 দিয়ে শুরু হয়েছে না? তাহলে এখানে m1 আর u1, অর্থাৎ এখানে 2 থাকলে এখানে 1 দিয়ে শুরু হবে, প্লাস প্লাসের বাম পাশে 1, তাহলে ডান পাশে সেটা হবে 2, আর ব্র্যাকেটের ভেতরেও 2, আগে m1 পরে। ক্লিয়ার? আর নিচে তাদের ভর দুটোরই কি হবে? যোগ হবে। তাহলে আমরা মনে রাখবো এই যে অঙ্কটা, যে অঙ্কটায় এমন একটা প্রবলেম যেখানে দুটো বস্তুর আদিবেগ এবং ভর দেওয়া আছে। ক্লিয়ার? এই আদিবেগ আর ভর দেওয়া আছে, কিন্তু সংঘর্ষের পর ওরা আমাকে বলছে যে ওই দুটো বস্তুর শেষ বেগ সংঘর্ষের পরে দুইজনেরই বেগ, সংঘর্ষের পরে বলের কারণে ওদের বেগ u1 আর u2 চেঞ্জ হয়ে v1 আর v2 হইতেছে নাকি? এই v1 আর v2 দুটোই মান বের করতে হবে, কোনোটার মান দেওয়া নেই। তখন আমরা শুধুমাত্র এই প্রবলেমটা ব্যবহার করব। আমাদের এখানে আরেকটা কাহিনী আছে, সেটা হচ্ছে এখানে বলে স্থিতিস্থাপক সংঘর্ষ। এই যে আমি বলছি না এটা কিসের অঙ্ক? সংঘর্ষের অঙ্ক। আপনাদের প্রশ্নে কখনো কখনো ইঙ্গিত দেওয়া থাকতে পারে, ক্লু দেওয়া থাকতে পারে যে সংঘর্ষটি স্থিতিস্থাপক, তখন আপনারা বুঝে যাবেন আমাকে v1 আর v2 এটা ব্যবহার করতে হবে। বুঝছি? তাহলে আমাদের এই মানে নিউটনের তৃতীয় সূত্র, অর্থাৎ F1 ইকুয়াল টু মাইনাস F2, সেখান থেকে আমরা প্রমাণ করছিলাম সংরক্ষণ সূত্র। সংরক্ষণ সূত্র ব্যবহার করে আমরা পশ্চাৎ বেগ, তারপরে আমরা মিলিত বেগ, এরকম কিছু প্রবলেমের কথা বলছিলাম। আর আজকে আমরা এটা দিয়ে শুরু করলাম যে যদি কোনো অঙ্ক সংঘর্ষ হয়, স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, সংঘর্ষের পরে v1 আর v2 দুটোই অজানা থাকে, এরকম কোনো মান যদি বের করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? v1 ইকুয়াল টু এত, v2 ইকুয়াল টু এত, এই সূত্রটা ব্যবহার করতে হবে। মনে থাকবে? এর পরের যে প্রবলেম আমাদের এই চ্যাপ্টারের, আমরা সেইটা নিয়ে একটু কথা বলবো। সেটা হলো চারটা মৌলিক বল নিয়ে একটু কথা বলবো। তো মৌলিক বল এটা নিয়ে কিন্তু আমরা এর আগে যখন আমরা থিওরি ক্লাস করছি ক্লাস 9-এ, এগুলো কিন্তু আমরা পড়ছি মোটামুটি নাকি?
তো চারটা মৌলিক বল মানে হলো যে বিভিন্ন প্রকার বল এই চারটা বলের অন্তর্ভুক্ত। আমরা আমাদের মহাবিশ্বে যা বল দেখি সবকিছুকে বিভিন্ন রূপে দেখি, কিন্তু মোটমাট সব কয়টা মিলায় কোনটা হয়? এই চারটা হয়। বিজ্ঞানীদের ধারণা এই চারটা বলই আবার একটা কোনো বল থেকেই সৃষ্টি। সেটা নিয়ে কাজ চলতেছে। তার মধ্যে তিনটাকে একত্রিত করা গেছে, আপনারা জানেন সেটা ইলেকট্রোউইক ফোর্স বলে। ঠিক আছে, তো যাই হোক, কিন্তু মহাকর্ষ বলটা আসলে খুব ডিস্টার্ব, এই জন্য আসলে এটা এখনো সফলভাবে করা হচ্ছে না। আপনারা স্ট্রিং থিওরি নামে একটা থিওরি আছে, সেটা আরো বড় হলে পড়বেন। আমরা আলোচনায় ফেরত যাই। আমাদের এখানে আমি বিষয়টা একদম সংক্ষেপ করে ফেলছি। এই চারটা বিষয় আপনারা মনে রাখবেন, তিনটা জিনিস। চারটা মৌলিক বলের কয়টা জিনিস মনে রাখবেন? তিনটা জিনিস। কি কি মনে রাখবেন? আপনারা মনে রাখবেন সবলতা বিষয়টা আপনাদের মনে রাখতে হবে। সবলতা মানে কি? সবলতা মানে হচ্ছে শক্তিশালী। এই চারটা বলের মধ্যে সবচেয়ে কে শক্তিশালী এটা আপনাকে মনে রাখতে হবে। এই চারটা বলের পাল্লা, মানে এই বল যে অ্যাক্টিভ হবে, পাল্লা এটার মানে কি? মনে করেন সূর্য আর সামিসার, এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, আপনারা বলেন সেটা মহাকর্ষ বল। তাহলে সূর্য আর সামিসারের মধ্যবর্তী দূরত্ব কি অসীম না? আবার পৃথিবীর উপরে আমি দাঁড়ায় আছি, তাহলে পৃথিবীর সাথে আমার একটা আকর্ষণ বল কাজ করবে না করবে না? তাহলে পৃথিবীর সাথে আমার যে আকর্ষণ বলটা কাজ করছে এটাও তো মহাকর্ষ বল না? তাহলে দেখেন মহাকর্ষ বল অনেক দূরে থাকলেও কাজ করে, আবার অনেক কাছে থাকলেও কাজ করে। বুঝছি না বুঝি নেই? তার মানে একদম সিম্পল বিষয়, এই মহাকর্ষ বলের পাল্লা অনেক দূর পর্যন্ত হতে পারে। ওকে, পাল্লা মানে এটা বুঝায়, পাল্লা মানে রেঞ্জ ইংরেজিতে, কত দূরে কত কাছে এটা কাজ করে। আচ্ছা, এরপরে হচ্ছে বিনিময় কণা। আমরা সবাই এটা জানি যে কারণ ছাড়া কোনো কিছু ঘটে না। তাহলে এই যে সবল নিউক্লিয় বল অ্যাক্টিভ হবে, এই যে দুর্বল নিউক্লিয় বল অ্যাক্টিভ হবে, এগুলোর জন্য অবশ্যই কোনো না কেউ দায়ী। আমরা সবকিছুই যা বলি, এই মহাবিশ্বের মূল সৃষ্টির যে অপার রহস্য, এর জন্য কোনো না কোনো কণা দায়ী। যেরকম আমরা যখন আমাদের ভরকে ফিল করি, যে আমাদের ভর কোথা থেকে আসলো, আমাদের এই ভরের জন্য গড পার্টিকেল বা ঈশ্বর কণা নামে এক ধরনের কণা দায়ী। বুঝছি না বুঝি নাই? তো এই যে বলগুলো কাজ করছে, চারটা বল, মহাকর্ষ বল, তাড়িৎ চৌম্বক বল, দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল, এই চারটা বলই অ্যাক্টিভ হয় কোনো না কোনো কণার বিনিময়ের কারণে। দুটো বস্তুর মধ্যে কণার বিনিময় ঘটে, বা এই কণার বিনিময়ের কারণেই এই বলগুলো অ্যাক্টিভ হয়। মনে থাকবে? তাহলে আমরা মৌলিক বল কয়টা? মৌলিক বল হচ্ছে চারটা। ওকে, মহাকর্ষ বলের সংজ্ঞা টঙ্গা এগুলো আমি এখন আর বলতে চাচ্ছি না। আমরা কোনগুলো পরীক্ষার জন্য এখানে এমসিকিউতে আসবে ইম্পর্টেন্ট, সেই কথাগুলো এখানে বলে রাখবো। প্রথমে যদি আমরা এই মহাকর্ষ বল, তাড়িৎ চৌম্বক বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, এই চারটা বলের মধ্যে প্রথম বৈশিষ্ট্য যদি সবলতা আমরা চেক করি, তাহলে আমরা পাবো মহাকর্ষ বল এটা সবচেয়ে দুর্বল। অর্থাৎ যদি চারটা বলের মধ্যে শক্তিশালী বা শক্তিক্রম অনুযায়ী এটাকে সাজানো হয়, তাহলে মহাকর্ষ বল হবে ফোর্থ, মানে চারজনের মধ্যে চতুর্থ। তার মানে সবচেয়ে দুর্বল বলকে আমরা বলতেছি মহাকর্ষ বল। আর মহাকর্ষ বলের এই মানে অন্যান্য বলের সাথে তুলনা করার জন্য আপেক্ষিকভাবে মহাকর্ষ বলটাকে আমরা ধরে নিচ্ছি 1। ওকে, আচ্ছা, এরপরে আসতেছে তাড়িৎ চৌম্বক বল। সবলতার দিক থেকে তাড়িৎ চৌম্বক বল মহাকর্ষ বলের চেয়ে অনেক অনেক গুণ বেশি শক্তিশালী, এবং সবলতার দিক থেকে সে হচ্ছে সেকেন্ড। বুঝতে পারছি? এবং মহাকর্ষ বলের সাথে যদি আমি তুলনা করি, তাহলে মহাকর্ষ বলের চেয়ে এই তাড়িৎ চৌম্বক বল এটা 10⁻39 গুণ শক্তিশালী। মনে থাকবে আমি কি বলছি? ওকে, আচ্ছা, এরপরে দুর্বল নিউক্লিয় বল। যদি আমি সবলতার ক্রম বানাই, তাহলে এই দুর্বল নিউক্লিয় বল হবে থার্ড। ঠিক আছে? এবং মহাকর্ষ বলের থেকে সে 10⁻30 গুণ বেশি শক্তিশালী। ঠিক আছে? তার মানে আমি মহাকর্ষ বলের সাথে প্রত্যেকটা বলের তুলনা করতেছি কিন্তু এখানে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল, এটাকে আমরা বলতেছি 1। আর তাড়িৎ চৌম্বক বল এটা হচ্ছে 10⁻39, মহাকর্ষ বলের চেয়ে এত গুণ বেশি। থার্ড হলো দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বল হচ্ছে 10⁻30। 10⁻30 মানে আমরা বলতেছি মহাকর্ষ বলের চেয়ে ও এত গুণ বেশি, এবং ক্রম অনুসারে হচ্ছে থার্ড। আর ক্রম অনুসারে ফার্স্ট হলো সবল নিউক্লিয় বল, সবচেয়ে শক্তিশালী বল, যে বল না থাকলে কোনো একটা নিউক্লিয়াসের অস্তিত্ব আমরা কল্পনা করতে পারতাম না। তার মানে কোনো পরমাণু, কোনো বস্তু এগুলো তৈরি হতো না।
ঠিক আছে, তাহলে সবল নিউক্লিয় বল সবচেয়ে শক্তিশালী বল। যদি আমি সেটা মহাকর্ষ বলের সাথে তুলনা করি তাহলে সেটা 10⁻41 হবে, 10⁻41 গুণ বেশি। তাহলে সবলতার যদি সিরিয়াল করেন সবচেয়ে শক্তিশালী কোনটা? সবল নিউক্লিয় বল। আর দ্বিতীয় কোনটা? তাড়িৎচুম্বক বল। তৃতীয় কোনটা? দুর্বল নিউক্লিয় বল। আমি আবার বলি, দুর্বল মানে সে দুর্বল এটা না, এটা বোঝানো হয়নি। তো আসলে এর দুর্বল বলার কারণ হচ্ছে এটা কারণে কোন একটা বস্তু বা কোন একটা পরমাণু থেকে, কোন একটা নিউক্লিয়াস থেকে যদি সহজ কথায় বলি, তাহলে সেখান থেকে বিটা কণা নির্গত হয়। কি হয়? বিটা কণা নির্গত হয়, এই জন্য এটাকে দুর্বল বলে। আর আসলে এই যে 3 নাম্বার আর 4 নাম্বার যে বল, দুর্বল নিউক্লিয় বল আর সবল নিউক্লিয় বল, এটা আসলে নিউক্লিয়ন গুলোর মধ্যে কাজ করে, অর্থাৎ নিউক্লিয়াসের ভেতরে এই বলগুলো কাজ করে। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন পাল্লা। আমরা নিউক্লিয়াস মহাকর্ষ বল যদি বলি, তাহলে মহাকর্ষ বল অসীম দূর পর্যন্ত অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, তাড়িৎচুম্বক বল এটাও কি অসীম দূর পর্যন্ত এরা কাজ করতে পারে। কিন্তু আমরা একটু আগেই বলছিলাম যে দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল এই দুটো বলই কাজ করে কোথায়? নিউক্লিয়াসের মধ্যে। আর নিউক্লিয়াসের মধ্যে কাজ করে বলেই এদের পাল্লা কিন্তু অসীম না। আপনি একটু খেয়াল করলে পাবেন, এই যে সবল নিউক্লিয় বল এর পাল্লাটা প্রথমে খেয়াল করেন, এর পাল্লাটা হচ্ছে 10⁻⁻15। আপনি 10⁻⁻15 কোন উদাহরণ দিয়ে বোঝাতে পারবেন? কারণ এটা চোখেও দেখা যাবে না, এত ক্ষুদ্র। তো এই নিউক্লিয়াসের ভেতরে এটা কাজ করে, বুঝতে পারছেন? আর দুর্বল নিউক্লিয় বল, এই দুর্বল নিউক্লিয় বলটা এই নিউক্লিয়াসের ব্যাসার্ধের চেয়ে কোন দূরত্বে কাজ করে। তার মানে আমরা যদি একদম একটু ডেমো আঁকানোর চেষ্টা করি, তাহলে এটা যদি একটা নিউক্লিয়াস হয়, তো এই নিউক্লিয়াসের যখন দুটো কণা, মনে করেন প্রোটন প্রোটন অনেক দূরে থাকবে, মানে এই নিউক্লিয়াসের মধ্যে কিন্তু দূরে, তার মানে 10⁻⁻15 এর মধ্যে দূরত্বের মধ্যে থাকবে, তখন এদের মধ্যে কাজ করবে কে? সবল নিউক্লিয় বল। তার মানে কি এই নিউক্লিয়াসের বাইরে এই কণাগুলোকে যেতে দেবে না, এই নিউক্লিয়াসকে সুস্থিতিশীল রাখার জন্য বাইরে থেকে ভেতরের দিকে একটা বল কাজ করে, যে বলের নাম হচ্ছে সবল নিউক্লিয় বল। কিন্তু এই কণাগুলো তো এক জায়গায় স্থির না, তাই না? ফলে এরা আবার কখনো কখনো অনেক কাছাকাছি চলে আসে, তারা আবার কখনো কখনো কি করে? অনেক কাছাকাছি চলে আসে। কাছাকাছি মানে কি? 10⁻⁻15 এর চেয়ে 10⁻⁻18 কি ছোট না? কম না? 10⁻⁻15 10⁻⁻18 এর চেয়ে কিন্তু বড়। 10⁻⁻15 কিছুটা দূরে, 10⁻⁻18 আরো কাছে। যখন তারা আরো কাছে এরকম ভাবে কাজ করবে, তখন তাদের মধ্যে কোন বল অ্যাক্টিভ হবে? দুর্বল নিউক্লিয় বল অ্যাক্টিভ হবে। এই দুর্বল নিউক্লিয় বলের কারণে, অনেক কাছাকাছি আসার কারণে প্রচন্ড রকম ভাবে প্রোটন প্রোটন বিকর্ষণ শুরু হয়ে যাবে। এই অস্থিতিশীল পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য তখন বিটা কণাগুলো কি হবে? নির্গত হবে। ঠিক আছে, তো যাই হোক, আমরা এরপরে চলে যাই কোন কোন কণার বিনিময়ের কারণে কোন কোন বলগুলো কাজ করে। যদি আপনি মহাকর্ষ বলের কথা বলেন, মহাকর্ষ বল কাজ করে গ্রাভিটন নামক এক ধরনের কণার বিনিময়ের কারণে। তাহলে মহাকর্ষের জন্য গ্রাভিটন, ওই যে গ্রাভিটি থেকে গ্রাভিটন, এটা মনে রাখবেন। আচ্ছা, এরপরে তাড়িৎচুম্বক বল। তাড়িৎচুম্বক মানে আলোর কথা মনে রাখবেন। তাহলে আলো মানে কি? ফোটন কণার কথা মনে রাখবেন। তাহলে আমাদের তাড়িৎচুম্বক বল কোন কণার বিনিময়ের জন্য কাজ করে বলেন? ফোটন কণার জন্য কাজ করে। এরপরে দেখেন দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বলের জন্য কাজ করে বোসন, সত্যেন্দ্রনাথ বসু, যার নাম অনুসারে ওই কণাগুলোকে ডাব্লু বোসন, জেড বোসন, এরকম বোসন বলা হয়। তো যাই হোক, বোসন কণাগুলো কাজ করে কোন বলের জন্য? দুর্বল নিউক্লিয় বলের জন্য। এরপরে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় মানে কি? ওই নিউক্লিয়াসকে শক্তিশালী, নিউক্লিয়াসকে স্থিতিশীল, নিউক্লিয়াসকে মানে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। ঠিক আছে, গ্লুর মতো আটকে থাকে। এইভাবে মনে রাখবেন, গ্লুঅন কণা মনে থাকবে। তাহলে আমরা 4টা মৌলিক বলের 3টা বৈশিষ্ট্য মনে রাখবো। কি কি? সবলতা, পাল্লা আর বিনিময় কণা। কোন কণাগুলোর বিনিময়ের কারণে কোন বল অ্যাক্টিভ হয়। ক্লিয়ার? মনে থাকবে? আচ্ছা, আর মনে রাখবো কার পাল্লা অসীম, কার পাল্লা কত দূর পর্যন্ত কাজ করে। আর মনে রাখবো শক্তিশালীর দিক থেকে মহাকর্ষের সাথে প্রত্যেকটা বলের তুলনাটা কেমন হবে। ঠিক আছে, আশা করি আপনারা এটা সবাই বুঝছেন। আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কাছে পরিচিত কিছু সূত্র, যেটা এই চ্যাপ্টারে ব্যবহৃত হবে অনেক অঙ্কের ক্ষেত্রে। একদম পরিচিত, আপনারা এখানে যারা বসে আছেন তারা সবাই এই সূত্রগুলো জানেন।
এবং অনেক এটার মধ্যে একটা আছে যেটা আপনারা 3, 4, 5 থেকে ইউজ করছেন, আর বাকিগুলো আপনারা 8 থেকে এগুলো জানেন, এগুলো কমন। আমরা এগুলো নিয়ে বেশি কোনো ব্যাখ্যা দিব না, জাস্ট লাগবে তাই এগুলো আমরা পড়বো। ঠিক আছে, পরিচিত সূত্র খেয়াল করেন সবাই, পরিচিত সূত্র। তো আমাদের এই যে পরিচিত সূত্র গুলো নিয়ে আমরা এখন কথা বলবো। আমাদের প্রথম যেটা আছে খেয়াল করেন, F ইকুয়াল টু mg। মানে আপনারা এটা বলেন F ইকুয়াল টু mg, কোন একটা বস্তুর ভরের সাথে যদি আমি g গুণ করি তাহলে আমি এখানে কি পাবো? ওজন জনিত বল পাবো। তো ওজন জনিত বল আপনারও আছে, আমারও আছে, যার ভর আছে তার ওজন আছে, তাই না? পৃথিবী তাকে নিজের দিকে আকর্ষণ করেই। ওকে, আচ্ছা এবার খেয়াল করেন 2 নাম্বার, এটা নিউটনের মহাকর্ষ বলের সূত্র। এটা জানে না মনে হয় এমন কোন স্টুডেন্ট নাই, সাধারণত বিশেষ করে 8, 9, 10 লেভেলে। এখান থেকে 8 থেকে মূলত এটা শুরু হয়, এখন মনে হয় আরো আগে থেকেই ক্লাসে পড়ায় মনে হয় অনেকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি F ইকুয়াল টু জি। জি মানে মনে আছে আপনাদের, জি এর মান কত? জি একটা সার্বজনীন ধ্রুবক, যার মান চৌম্বক, তড়িৎ, ঝড়, বৃষ্টি, বন্যা, বাদল কোনো কিছুর উপরেই যার মান নির্ভর করে না। সার্বজনীন ধ্রুবক 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। বুঝছি? আচ্ছা, m1 m2 বাই ডি স্কোয়ার। শুধু একটা কথা এখানে বলবো, আমরা কিছুটা মিস করে যাই মূল ব্যাপারগুলো। মনে করেন এই একটা বস্তু, যে বস্তুটার ভর হচ্ছে m1, আরেকটা বস্তু আমরা নিচ্ছি যে বস্তুটার ভর হচ্ছে সে m2। তাহলে এই দুটো বস্তুর মধ্যবর্তী দূরত্ব, আমার দিকে দাঁড়ান, এই দুটো বস্তুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d। কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে এই মধ্যবর্তী দূরত্ব কখনো এর পৃষ্ঠ থেকে পৃষ্ঠ হয় না, এর কেন্দ্র থেকে কেন্দ্র হয়। মনে থাকবে? তার মানে এই যে মহাকর্ষ বল, এটা কিন্তু দুটি বস্তুর কেন্দ্র থেকে কেন্দ্র, কেন্দ্রের সংযোজক সরলরেখা বরাবর কাজ করবে। বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, এরপরে এই যে 3 নাম্বার সূত্রটা, আমরা তো প্রতি মুহূর্তেই কোন একটা পড়ন্ত বস্তু বললেই, কোন একটা ওজন বললেই জি ব্যবহার করি, 9.8 তার মান বসাই নাকি? তো জি ইকুয়াল টু gm/r²। এইটার চিত্রটা খানিকটা এরকম, আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা চিত্র আমি আগে থেকে এঁকে রাখছি। এইটা হচ্ছে পৃথিবী, আর পৃথিবীর পৃষ্ঠের উপরে একটা বস্তু। যখন এরকম কোনো কিছু হয় তখন সাধারণত আমরা জি এর মানটা কনস্ট্যান্ট বসাই, জি 9.8। কিন্তু আমরা জানি 45 ডিগ্রি অক্ষাংশ যেটা আমাদের পৃথিবীর, এই 45 ডিগ্রি অক্ষাংশের সমুদ্র সমতলে জি এর মান 9.81 পারফেক্ট। কিন্তু আপনি যেখানে অবস্থান করেন, যদি আপনার অক্ষাংশ দ্রাঘিমাংশ বোঝেন বা পারেন, তাহলে আপনি এই মুহূর্তে এই অবস্থানে জি এর মান কত এটা বের করতে পারবেন। বুঝতে পারছেন? তার মানে যেহেতু আমাদের পৃথিবীর পৃষ্ঠ সমতল নয়, আমাদের পৃথিবীর ব্যাসার্ধ সব জায়গায় সমান না, ফলে জি এর মান পারফেক্ট ওয়েতে সব জায়গায় 9.8 হবে না। কিন্তু হিসাবের সুবিধার কারণে একটা বড় সমুদ্র সমতল অঞ্চলে জি এর মানটাকে 9.8 একটা ধ্রুবক রাশি হিসাবে চিন্তা ভাবনা করা হয়। আমরা সব জায়গায় হর হামেশাই জি এর মান 9.8ই ব্যবহার করি। ঠিক আছে? আচ্ছা, এবার মনে করলেন আপনি কোন একটা বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে একটু উপরের দিকে উঠায় নিয়ে গেলেন। হ্যাঁ, পৃথিবীর পৃষ্ঠ থেকে আমি একটু উপরে উঠাইছি একটা বস্তুকে, তাহলে সেখানেও জি এর মান কিন্তু চেঞ্জ হবে। কারণ জি এর মান চেঞ্জ হবে, তার কারণ জি এর মানটা কার উপর ডিপেন্ড করে? জি এর মানটা ডিপেন্ড করে এই যে পৃথিবীর ব্যাসার্ধ, তার মানে দুটো বস্তু, তার মানে এটা যদি আমি পৃথিবী বলি, এই পৃথিবী কেন্দ্র থেকে বস্তুটা কত দূরে আছে এটার উপরে নির্ভর করে। তার মানে দূরত্ব বেড়ে গেলে জি এর মান চেঞ্জ হবে, মূল বক্তব্য হচ্ছে এটা, তাই তো? তাহলে দূরত্ব কমে গেলে জি এর মানও চেঞ্জ হবে। তাহলে দূরত্ব যদি বেড়ে যায়, অর্থাৎ আপনি পৃথিবীর পৃষ্ঠ থেকে কোনো একটা বস্তুকে যদি উপরে নিয়ে যান, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব আরো বেড়ে গেল না? তাহলে জি এর মানটা তখন কমে যাবে। বুঝছেন? তখন নর্মালি আমরা সূত্র বসাবো জি প্রাইম। এখন আপনি বলবেন স্যার এখানে জি প্রাইম কেন দিলেন? কারণ এখানে তো জি আর 9.8 থাকবে না। বুঝছি না? বুঝি নাই? তাহলে জি প্রাইম ইকুয়াল টু gm/r+h এর হোল স্কোয়ার। আবার যখন আপনি একটা বস্তুকে পৃথিবী গর্ত করে তার কেন্দ্রের দিকে পাঠাবে, মানে পৃথিবীর ভেতরের দিকে পাঠাবো, পৃথিবীর কেন্দ্রের দিকে পাঠাবো, তখনও জি এর মান কি থাকবে না? 9.8 থাকবে না। তো যখন আপনি পৃথিবীর কেন্দ্র গর্ত করে পৃথিবীর কেন্দ্রের দিকে পাঠাবেন, তখন জি এর সূত্র হয়ে যাবে জি প্রাইম ইকুয়াল টু 1 - 2h/r × g। আমি কি ব্যাপারটা বুঝাতে পারছি? তাহলে আমরা এই পরিচিত সমীকরণগুলো মনে রাখবো, যদি এই টাইপের কোনো অঙ্ক আসে তাহলে যেন আমাদের কোনো ডিস্টার্ব না হয়। ঠিক আছে? আচ্ছা, আমাদের এরপরে
খেয়াল করেন আমাদের এর পরে একটা প্রবলেম আসবে, যে প্রবলেমটাকে আমরা বলতেছি হচ্ছে কপি কল। কপি কল আমাদের তৃতীয় অধ্যায়ের খুবই চমৎকার একটা কনসেপ্ট। আমরা সবাই জানি কপি কল কি, জানি না? কপি কল একটা সরল যন্ত্র। কপি কলের সাহায্যে আমরা কি করি কেউ বলতে পারবেন? একদম সাধারণভাবে যদি আমি বলি, তাহলে কপি কলের সাহায্যে আমি কোনো একটা ভারী বস্তুকে উপরে উঠাই। কপি কলের সাহায্যে আমরা কুয়া থেকে পানি তুলি। কপি কল ব্যবহার করে আমরা লিফটে ওঠানামা করি, তাই না? কোনো ভারী বস্তু আপনারা দেখবেন বিল্ডিং এর কনস্ট্রাকশন কাজের জন্য অনেক সময় উপরে অনেক ইট বা সিমেন্ট এগুলো উঠাইতে হয়। তো এগুলো মানুষ শ্রমিকরা থাকে, তারা মাথায় করে নিয়ে অনেক সময় সিঁড়ি, কিন্তু অনেক উপরে ওঠার ক্ষেত্রে এই কপি কল ব্যবহার করে আপনার একবারে অনেক ইট বা সিমেন্ট আপনারা উপরে উঠানো সম্ভব হইতে পারে। ঠিক আছে, এরকম কোনো কিছু দেখলে আপনারা খেয়াল করে দেখবেন, এই কপি কলের ইউজিং সেখানে আছে। তো কপি কল ব্যবহার করার মূল সুবিধাটা হলো যে কপি কল বলের ডিরেকশনকে চেঞ্জ করে দিতে পারে। কপি কল কি করে দিতে পারে? বলের ডিরেকশন চেঞ্জ করে দিতে পারে। বলের ডিরেকশন চেঞ্জ করা এটা মানে কি? মনে করেন আমি কোনো একটা ভারী বস্তুকে উপরের দিকে উঠাবো। মনে করেন আমি দোতলায় আসি, নিচতলা থেকে এক বালতি পানি আমি দড়ি বেঁধে উপরে উঠাবো। তাহলে এই বালতি উপরে উঠানোর জন্য আমাকে কি করতে হবে? অভিকর্ষের বিরুদ্ধে গিয়ে তাকে উপরের দিকে বল প্রয়োগ করতে হবে, যেটা আমার জন্য অনেক কঠিন। কারণ স্বাভাবিকভাবেই অভিকর্ষের পক্ষে আমরা সবসময় কাজটা করতে চাই। স্বাভাবিকভাবে অভিকর্ষের পক্ষে আমরা কাজ করতে চাই। এখন আপনি চিন্তা করেন অভিকর্ষের পক্ষে মানে কি? নিচের দিকে। তাহলে একটা বস্তুকে আপনি উঠাবেন উপরের দিকে, কিন্তু তাকে বল প্রয়োগ করবেন নিচের দিকে, সেটা কখনো উপরে উঠবে? উঠবে না, উঠবে না। কিন্তু কপি কল ব্যবহার করলে সেটা উঠবে। কেন? কারণ আপনি নিচের দিকে বল প্রয়োগ করলেও কপি কল সেই বলের ডিরেকশন চেঞ্জ করে ওকে কি করবে? নিচ থেকে উপরের দিকে উঠে। আমি একটা সিম্পল উদাহরণ আপনাদেরকে বুঝাই। আমার এই মোবাইল ফোনের চার্জার দিয়ে এটা আমি বুঝাবো আপনাকে। এই মোবাইল ফোনের এই চার্জারে এটাকে আপনারা মনে করেন যে এটা হচ্ছে এম ভরের কোন একটা বস্তু। এই বস্তুটাকে আমি উপরে উঠাবো। এই বস্তুটাকে উপরে উঠালে আমাকে উপরের দিকে বল প্রয়োগ করতে হবে, এটা তো আমরা জানি। কিন্তু আমরা কপি কল ব্যবহার করব কেন? কারণ আমি নিচের দিকে বল প্রয়োগ করব, বস্তু উপরের দিকে উঠবে, এটা আমাকে উঠাইতেই হবে। তো খেয়াল করে আমার আঙুলটাকে আমি কপি কল হিসাবে যদি বানাই, তাহলে আমার আঙুলটাকে আমি এভাবে রাখলাম। এবার খেয়াল করেন আমার সুতার এই মোবাইলের যে তার আরেকটা অংশ আমার হাতে আছে না? তা আমি যদি এখন এই তারের এই অংশটা, তো আমার ডান হাত দিয়ে যদি আমি তারের উপর বল প্রয়োগ করি, খেয়াল করেন আমি বল প্রয়োগ করতেছি কোন দিকে? অভিকর্ষের পক্ষে না বিপক্ষে? পক্ষে। কিন্তু দেখেন বস্তুটা কোন দিকে উঠতেছে? উপরের দিকে উঠতেছে না? তার মানে কি? আমি নিচের এই বলটা প্রয়োগ করছি না, এই বলটা কি করছে? আমার এই আঙুলের এইখান থেকে এই বলটার ডিরেকশন চেঞ্জ হয়ে আমি নিচের দিকে বল প্রয়োগ করতেছি এই পাশটায়, কিন্তু এই পাশে যখন যাচ্ছে তখন আরো নিচের দিকে না, তখন ডিরেকশন চেঞ্জ হয়ে উপরের দিকে হয়ে গেছে। তাহলে কপি কলের সাহায্যে আমরা ভারী কোনো বস্তু উপরে উঠাতে পারি, তার কারণ কপি কল কি করে? বলের ডিরেকশন চেঞ্জ করে দিতে পারে। বুঝতে পারছেন? ফলে অভিকর্ষের পক্ষে কাজ করে ওই বস্তুটাকে উপরে উঠাইতে আমার জন্য কিছুটা সুবিধা হবে। মনে থাকবে আমাদের এই কপি কল তৈরি করার জন্য যে সুতাটা ব্যবহার করতে হবে আর যে চাকাটা ব্যবহার করতে হবে, অন কাইন্ড অফ চাকার মতো বলতেছি আমি, এই চাকার আর সুতার এখানে কোনো ফ্রিকশন কাজ করবে না, এটা আমাকে ধরে নিতে হবে। আর যে সুতাটা আমি ব্যবহার করব, এই সুতাটা কোনো রকম কুচকানো নরম সরম হলে হবে না, সেটা নমনীয় হবে বাট দৃঢ় হবে, টান দিলে যেন ছিঁড়ে না যায় এবং সুতাটা সব জায়গায় যেন টান বল সেম টু সেম থাকে। যাই হোক, এত ব্যাখ্যায় যাব না। আমাদের বইয়ে 3 ধরনের কপি কল আছে। এই 3 ধরনের কপি কলের অঙ্ক আমাদের পরীক্ষায় পড়ে, আর একটা কমন অঙ্ক পরীক্ষায় আসে। সেই কমন অঙ্কটা কি বলতে পারবেন? কপি কলের কি ধরনের প্রবলেম আপনাদেরকে সলভ করতে বলে? কপি কলের ত্বরণ নির্ণয় করো। এটা হচ্ছে একদম কমন প্রশ্ন। ঠিক আছে, এখন আপনি বলবেন স্যার কপি কলের সাহায্যে আমরা কি করব? আমি বললাম কপি কলের সাহায্যে আমি একটা ভারী বস্তুকে নিচ থেকে উপরে উঠাবো। আপনি বলবেন স্যার নিচ থেকে না কোনো বস্তু যদি উপরে ওঠে তাহলে তো স্যার অন্য কাহিনী, সেখানে তো জি থাকে, জি তো 9.8, তখন তো আমরা ত্বরণ ব্যবহার করি না। আপনার কথা সঠিক, যখন আমি কোন একটা বস্তুকে উপরে উঠাই বা কোন একটা বস্তুকে যখন আমি নিচে নামাই, তখন আপনারা একটু খেয়াল করবেন এই যে এইখানে জি কাজ করে, এখানে কিন্তু কোনো ত্বরণ কাজ করে না। মনে থাকবে এখানে কাজ করে কি? কোনটা? এখানে কাজ করে হচ্ছে জি।
আপনারা তাই শিখছেন পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আপনারা যখন সূত্র ব্যবহার করছেন h ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। বুঝছি না বুঝি নাই? তো এখন তো আমি কপি কলার সাহায্যে একটা বস্তু সে একই কাজ করব, উপরে উঠাবো বা নিচে নামাবো, তাহলে তখন আমাকে আবার ত্বরণ নির্ণয় করতে হবে। কেন? কারণ এইখানে যখন আপনি কোনো বস্তু উপরে উঠান বা নিচে নামান সেটা কিন্তু মুক্তভাবে, সেটা অভিকর্ষ বলের বলই সেখানে কাজ করে, তার জন্য এখানে ত্বরণটা সৃষ্টি হয়। কিন্তু যখন আপনি একটা কপি কল ব্যবহার করবেন, আমি কপি কল কয় ধরনের বলছিলাম? 3 ধরনের। আমি প্রথমে টাইপ 1 কপি কলটা একটু যদি চিন্তা করি, টাইপ 1 কপি কল আপনাদের দেখবেন সরাসরি এরকম ডিরেক্ট চিত্র আঁকা থাকবে, এরকম একটা চাকার মতো সিস্টেম, আর এই চাকার দুই পাশে এরকম সুতা ঝোলানো থাকবে, এইরকম কপি কল। তো এইখানে একটা বস্তু আছে আর এইখানে একটা বস্তু আছে। আপনারা যদি একটু চিন্তা করেন, সবাই একটু মনোযোগ দেন, তাহলে আপনারা এখানে বুঝতে পারবেন। সবাই খেয়াল করেন। তাহলে এবার চিন্তা করেন, এখানে কি বস্তু মুক্তভাবে নিচে নামবে, মুক্তভাবে উপরে উঠবে, এরকম কোনো ঘটনা কি ঘটবে? বুঝিনি আমার কথা? এই দুটো বস্তুই একটা সুতার সাহায্যে আটকানো না? আচ্ছা, আপনারা যখন বাসায় উপর থেকে নিচে সিঁড়ি বেয়ে নামেন, তখন কি আপনারা পড়ন্ত বস্তুর মতো নামেন? নাকি নামার সময় অবশ্যই আপনার অজান্তে আপনি নিজেকে কন্ট্রোল করার জন্য সিঁড়ির উপরে বল প্রয়োগ করেন? বোঝেনি? অনেক সময় রেলিং ধরে নামি। তার মানে এখানে কিন্তু আপনার নামার ক্ষেত্রে জি ব্যবহৃত হচ্ছে না, এখানে কিন্তু একটা যান্ত্রিক ভাবে আপনি আপনার অজান্তে আপনার বেগকে নিয়ন্ত্রণ করছেন। এখানে কিন্তু অবশ্যই কি হবে? ত্বরণ যান্ত্রিক ত্বরণ ইউজ হবে। বুঝতে পারছেন? কিন্তু একটা বস্তু যখন শুধু অভিকর্ষের পক্ষে পড়ে বা অভিকর্ষের বিরুদ্ধে উপরে ওঠে, তখন শুধু 9.8 হয়। কিন্তু টোটালটা যদি একটা যান্ত্রিক ব্যবস্থা থাকে তাহলে কিন্তু সেটা হয়। বুঝতে পারছেন? তাহলে কপি কল একটা মেকানিক্যাল সিস্টেম। এখানে সুতার দুই মাথায় দুটো বস্তু লাগানো থাকে, তার মানে এই দুটো বস্তু এখানে মুক্তভাবে ঝুলে আছে, ঠিক আছে, নিচে কিছু নাই, কিন্তু দুটো বস্তু কিন্তু একদম অভিকর্ষের পক্ষে পড়তেছে না। বুঝতে পারছেন? এই দুটো বস্তু এই সুতা দ্বারা কিন্তু এর গতি নিয়ন্ত্রিত। তার মানে এখানে একটা কি কাজ করবে বলেন? এখানে অবশ্যই যান্ত্রিক ত্বরণ কাজ করবে। ঠিক আছে, এখন আপনি তাহলে বলবেন, স্যার তাহলে কি এখানে আমাদের অভিকর্ষ ত্বরণ কি থাকবে না? এখানে অবশ্যই জি এটা কিন্তু অ্যাক্টিভ থাকবে। বুঝছি না বুঝি নাই? এখানে জি অ্যাক্টিভ থাকবে, কিন্তু আপনাকে নির্ণয় করতে হবে কার মান? যান্ত্রিক ত্বরণের মান। আপনি কি বুঝাইতে পারছেন? কারণ এখানে কপি কলের সাহায্যে আমরা একটা বস্তু উপরে উঠাবো বা নিচে নামাবো, এটা নিয়মতান্ত্রিক একটা নিয়ন্ত্রিত উপায়ে কাজটা ঘটবে। মনে থাকবে? তাহলে আমরা এখন এই কপি কলের সূত্রটা বের করতে চাই। আচ্ছা, ত্বরণ নির্ণয় করার জন্য আমাদের বিজ্ঞানী, মহাবিজ্ঞানী নিউটন একটা চমৎকার সূত্র দিছে, ঠিক না? F ইকুয়াল টু এম এ। তাহলে আপনারা একটু বলেন তো আমাকে, এখান থেকে যদি আমি বলি আমি ত্বরণ বের করব, তাহলে F বাই এম, এটা কি ভুল হবে? ওকে, তাহলে এবার আপনি চিন্তা করেন, এখানে ত্বরণ বের করব, যান্ত্রিক ত্বরণ, এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। কিন্তু বক্তব্য হলো, এই যে নিচে আমি এম বসাইছি, এখানে কি বস্তু একটা না দুইটা? কয়টা? এখানে বস্তু কিন্তু দুইটা। তাহলে এখানে এম কে একটা হবে না দুইটা হবে? অবশ্যই এখানে M1 আর M2 হবে। আচ্ছা, তার আগে আমি একটু বলে নিই, আমি এই যে বস্তু দুটো নেব, এই বস্তুর আমি সে নিলাম, মনে করেন এই বস্তুটার মান হচ্ছে M1, ওকে, আর এই বস্তুটা নিলাম, এটা হচ্ছে M2। তাহলে যেহেতু এই দ্বিতীয় বস্তুটা M2 বস্তুটা একটু বড়, তাই আমি বললাম যে M2টা বেশি ভারী, M1 এর থেকে M2 ভারী, এটা আমি বলে নিলাম। বুঝতে পারছি? তাহলে এবার বলেন তো এখানে কপি কলের ক্ষেত্রে কি হবে? এই যে এই বস্তুটার ওজনজনিত বল এটা বেশি না? তাহলে এই ওজনজনিত বল এটা নিচের দিকে কাজ করবে। তাহলে এই বস্তুটা একটা নিচের দিকে ত্বরণ, যান্ত্রিক ত্বরণ কাজ করবে। ঠিক আছে? তাহলে এই যে নিচের দিকের ওজনটা, সেই ওজনটার এটা সুতার টান এইদিকে, এই কপি কল এই বলটাকে ঘোরায় দিবে এইদিকে। তাহলে এই বস্তুটা কোন দিকে উপরে উঠবে? উপরের দিকে উপরে উঠবে। এই বস্তুটা যে বেগে নিচে নামবে, এ কি করবে? সেই বেগেই উপরের দিকে উঠবে। ফলে এই বস্তুটা নিচের নামার জন্য যে ত্বরণ, এটা উপরে ওঠার জন্য সেই ত্বরণ কি থাকবে? একই থাকবে, বাট সেটা বিপরীত দিকে থাকবে। বুঝছি না বুঝি নাই? তাহলে ঠিক আছে, ভালো কথা। তাহলে নিচে এম যে কয়টা থাকবে, যে কয়টা বস্তু থাকবে, সব কয়টা বস্তুই নিচে যোগ হবে। তো উপরে কি আছে বলেন তো? বল। তাহলে বলেন তো এখানে বল কি একটা? এখানে কি একটা বল কাজ করতেছে শুধু? দেখেন, খেয়াল করেন, M1G আর M2G, এখানে দুটো বস্তুরই ওজনজনিত বল কাজ করতেছে, তাই না? তাহলে বলেন তো এর মধ্যে কোনটা বড়? M2G বড়, তাই M2G থেকে M1G এটা বিয়োগ হবে।
বুঝছি না বুঝি নাই? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি m2 মাইনাস m1, এটা যদি জি আপনি কমন নেন, আর এটা হচ্ছে m1 প্লাস কি m2 ইন্টু জি। তো এইটা হচ্ছে ত্বরণ নির্ণয় সূত্র। তাহলে কোনো একটা কপিকল টাইপ 1 যদি আপনি এরকম চিত্র দেখেন, তাহলে সেই চিত্রের জন্য যদি আপনি যান্ত্রিক ত্বরণ নির্ণয় করতে চান, তাহলে a ইকুয়াল টু ভারী বস্তুর ভর বিয়োগ হালকা বস্তুর ভর ভাগ ওই দুটো ভরের যোগফল ইন্টু জি, এই সূত্রটা বলুন। বুঝছি এটা কি করে বের করছে? শোনেন, এইটা এই কপিকলের আরো একটা সুন্দর ক্লাস আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। আপনারা যদি এই ক্লাসটা দেখেন, এটা প্রায় 1 ঘন্টার ক্লাস, এই কপিকল সম্পর্কে সকল তথ্য আপনি ইন ডিটেল পাবেন। যেহেতু আমাদের এইগুলো এখন কনসেপ্ট ক্লাস, রিভিশন ক্লাস, আমি যত সংক্ষেপে যতটুক না বললেই নয়, শুধুমাত্র ততটুকু আলোচনা করতেছি। কিন্তু আপনি যদি এর ডিটেল ভিডিওগুলো চান, সেই ভিডিওগুলো আমাদের গ্রুপে আপলোড করা আছে, আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। আপনি কপিকল দিয়ে 3য় অধ্যায়ের ভিতরে আপনারা এগুলো পাবেন, ঠিক আছে, ডিটেল ক্লাস। আর এটা হচ্ছে একদম সংক্ষেপে যতটুকু না বললেই নয়, ঠিক আছে? তাহলে আমরা যদি এরকম চিত্রের কপিকল দেখি, ঠিক আছে, এই কপিকলটার কাহিনী কি বলেন? দুটো বস্তু একটা তারের সাহায্যে এরকম কি আছে, ঝোলানো আছে। ওকে, আচ্ছা, যদি আমি টাইপ 2 তে যাই, আপনি একটু খেয়াল করেন, টাইপ 2 আমাদের বইতে এটা নিয়ে একটা ভ্রান্ত ধারণা অনেকেরই আছে, অনেকে কনফিউজ থাকে যে বইয়ের এটা মনে হয় মানে একটু সমস্যা, বোঝা যায় না ঠিক মতো আসলে কি বোঝাতে চাইছে আর কিভাবে প্রমাণ করলো। তো আমরা এটা আমাদের মতো করে একটু ভাবার চেষ্টা করব। আমাদের এখানে বিষয়টা হলো, এখানে একটা টেবিল আছে, ওকে, এই টেবিলটার কোনায়, এখানে একটা কপিকল দেওয়া আছে, বুঝতে পারছেন? এই টেবিলের উপরে আমাদের এখানে একটা বস্তু আছে, টেবিলের উপরে একটা বস্তু। আচ্ছা, আমি আগে আপনাদের সাথে একটু অন্য আলোচনা করে নিই। মনে করেন আমাদের এখানে একটা সমতল আছে, একটা তল, আমাদের পড়ার টেবিল আছে, আমাদের টেবিলের এখানে মনে করেন একটা বই রাখা আছে। তাহলে এবার আপনি আমাকে একটা জিনিস বলেন তো, এই টেবিলের উপরে বইটা কি করছে? একদম সোজাভাবেই তার ওজনজনিত বল নিচের দিকে, নাকি? আচ্ছা, টেবিলটা কি করছে? টেবিলটা অবশ্যই এই বইয়ের উপরে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে। তাহলে এখানে এই বস্তুটার ওজন, হ্যাঁ, আর এই প্রতিক্রিয়া বল অবশ্যই কি হবে, সমান, কিন্তু কি হবে, বিপরীত। তাহলে এবার যদি আপনি এটা যোগ করেন, তাহলে m2 প্লাস r, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? বুঝছি না বুঝি নাই? তার মানে আপনি একদম নর্মালি চিন্তা করেন, এই বস্তুটার কিন্তু আমি দেখতে পাচ্ছি এই বস্তুটার যে ওজনজনিত বল কাজ করছে, টেবিলের প্রতিক্রিয়া, তার জন্য এর ভিতরে কোনো কাজ হবে? কিছুই হবে? হয় আসলে আমাদের টেবিলের উপর কোনো কিছু থাকলে কি আপনা আপনি সে কোনো কাজ করতে পারে? পারেন। ওকে, তাহলে আমরা আমাদের খেয়াল করেন, এখানে ঠিক এরকম কিন্তু সিস্টেমটা। এই যে বস্তুটা আমরা এখানে নিছি, আমরা ধরলাম এই বস্তুটার ভর হচ্ছে m1। আর এবার দেখেন, খেয়াল করেন, এখানে একটা সুতা, এই কপিকলের সাহায্যে এটাকে আমি আরেকটা বস্তু, যে বস্তুটার ভর আমরা বলতেছি m2, এই বস্তুটার এইভাবে ঝুলানো আছে। এবং আপনাদেরকে মনে রাখতে হবে, এই টেবিলের উপরে যে থাকবে, তার থেকে যে বস্তুটা তারের সাহায্যে, সুতার সাহায্যে ঝুলে থাকবে, তার ভর অবশ্যই কি হইতে হবে, বেশি হতে হবে। তার ভর অবশ্যই বেশি হতে হবে, মনে থাকবে, মনে থাকবে। আচ্ছা, তাহলে এবার বলেন তো, এই বস্তুটার ওজন কোন দিকে কাজ করবে? নিচের দিকে, হ্যাঁ? তাহলে এই বস্তুটা নিচে কোন দিকে নামবে? এ ত্বরণে নিচের দিকে নামবে। তাহলে এই যে বস্তুটা টেবিলের উপরে আছে, সে কি উপরের দিকে উঠবে? না, সে কিন্তু কি করবে, বাম থেকে ডান দিকে এ ত্বরণে গতিশীল হবে। বুঝছি? তার মানে এই হাতটা যদি আমার নিচে নামে, তখন এই হাতটা এই দিকে যাবে, এরকম, মানে বিষয়টা দুটো একসাথে এরকম। বুঝছি? তাহলে এখন এই 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 বস্তুটা নিচের দিকে নামবে, আর এই বস্তুটা বাম থেকে ডান দিকে গতিশীল হবে। এ যত বেগের বেগ পরিবর্তন হবে, এই বস্তুটার বেগও ঠিক একইভাবে পরিবর্তন হবে। সুতার টান বল সব জায়গায় সমান, ফলে এখানে এই ত্বরণ আর এই ত্বরণের মানও কেমন, সমান। তাহলে এখন যদি আমি বলি কত ত্বরণের নিচে নামছে, তখন আমি কি বলবো? আবার একই সূত্র, F/m। বলেন, m এর জায়গায় কয়টা বসাতে হয়? m, যে কয়টা বস্তু থাকবে সব কয়টা বস্তুই বসবে। তাই কয়টা বস্তু আছে? দুটো বস্তু আছে। তাহলে এখানে নিচে m এর জায়গায় কি বসবে? m1 প্লাস m2। বুঝিনি? উপরে কার মান বসাতে হবে? উপরে জি এর এফ এর মান বসাতে হবে, বলের মান বসাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এখানে বল কয়টা অ্যাক্টিভ?
আমি খেয়াল করেন, আমি কিন্তু একটু আগে আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি। আমার দিকে মনোযোগ দেন। এই বস্তুটার ওজন m1g, অবশ্যই এটা টেবিলের উপর ক্রিয়াশীল, তাই টেবিলের প্রতিক্রিয়া বল এটা উপরের দিকে ক্রিয়াশীল। তাহলে এই m1g আর এই r এইটা মিলে এই বস্তুটার আসলে কোনো বল এই ত্বরণের জন্য কাজ করবে করবে না। তাহলে এরকম কপিকলের ক্ষেত্রে যে বস্তুটা ঝুলে থাকবে শুধুমাত্র তার ওজনজনিত বলই এই ত্বরণ সৃষ্টির জন্য দায়ী হবে। বলেন বুঝছি না বুঝিনি? ক্লিয়ার? তাহলে আমরা মনে রাখবো, আমাদেরকে মনে রাখবো, আমরা যখন কপিকলের ক্ষেত্রে ত্বরণ বের করব, ই এ ইকুয়াল টু এফ বাই এম, এখানে এম যতগুলো বস্তু থাকবে আপনি ততগুলো বস্তুই এম বসাবেন, ঠিক আছে? কিন্তু বল বসাবেন কয়টা? যে বল মনে করেন বল যদি দুটোই অ্যাক্টিভ থাকতো আমি দুটোই বসাতাম, বল যদি তিনটা অ্যাক্টিভ থাকে আমি তিনটা বসাবো। তাহলে এইখানে যে কপিকলটা আছে এখানে দুটো m1g m2g দুটো বলই আছে, বাট m1g এটা কিন্তু অ্যাক্টিভ নাই, কারণ টেবিলের উপরের দিকের প্রতিক্রিয়ার কারণে ওই বলটা ওখানে ডিনাই হয়ে যাচ্ছে। তাহলে বলটা কাজ করছে শুধুমাত্র এখানে অ্যাক্টিভ কোনটা? m2g, তাই এখানে আমি m2g বসাবো। আচ্ছা এটা m অন হয়ে গেছে এর জন্য আমি দুঃখিত। m2g বুঝছি না বুঝি নাই? তো টাইপ 2 কপিকল মনে থাকবে, শুধু কপিকলের সাহায্যে যান্ত্রিক ত্বরণ বের করা, এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, আচ্ছা এবার টাইপ 3। টাইপ 3 কপিকল, এটাও কিন্তু আমাদের বইতে ডিরেক্ট চিত্র আছে। একটা টেবিলের দুই প্রান্তে এইখানে একটা কপিকল আছে, এইখানে একটা কপিকল আছে। প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু মনোযোগ দিবেন। একটা বস্তু টেবিলের উপরে আছে, এই বস্তুটার একটা প্রান্ত আমাদের এই কপিকলের সাহায্যে একটা সুতার সাহায্যে নিচে, আর কপিকলের দ্বিতীয় কপিকলটার সাথে বস্তুটার অপর প্রান্ত এটা হচ্ছে আমাদের। তাহলে বলেন এবার এখানে কয়টা বস্তু আছে? তিনটা বস্তু আছে। তাহলে তিনটা বস্তু, এটার নাম দিলাম সে m1। তাহলে এবার বলেন এই বস্তুটার জন্য m1g ওজন এটা কোন দিকে? নিচের দিকে। তাহলে টেবিল বল দিচ্ছে কোন দিকে? উপরের দিকে। তাহলে এটা কি থাকবে? থাকবে? থাকবে না। আচ্ছা বলেন তো এই বস্তুটার আমি ভর যদি m2 নেই তাহলে এটা হচ্ছে m2g, আর এটার ভর যদি m3 নেই তাহলে এটা হচ্ছে m3g। আমি ধরে নিচ্ছি m3 বড়। তাহলে বলেন তো কোনটার ওজন বেশি? m3g। তাহলে এই বস্তুটা এই দিকে নিচের দিকে নামবে নাকি? হ্যাঁ, আর এই বস্তুটা বাম থেকে এটা যত ত্বরণে নিচের দিকে নামবে এ তত ত্বরণে বাম থেকে ডান দিকে আসবে, আর এ তত ত্বরণে নিচ থেকে উপরের দিকে উঠবে। ঠিক না ভুল? হ্যাঁ, তার মানে এই বস্তুটাকে কি আপনি সবচেয়ে ভারী বস্তু নিতে পারবেন না? যে বস্তুগুলো মুক্তভাবে ঝুলে থাকবে সুতার সাহায্যে, ঝুলে যারা থাকবে তাদের জন্য আপনাকে ভর বেশি নিতে হবে। তাহলে আমাদের এখানে বলেন ত্বরণ বের করার সূত্র কি? এ ইকুয়াল টু এফ বাই এম। যার কাছে জিজ্ঞেস করবো সে বলবেন। অন্তু বলেন এখানে এম কয়টা বসবে? যে কয়টা বস্তু থাকবে সেই কয়টা বস্তুর ভরই এম এর জায়গায় বসবে। তো এখানে বস্তু কয়টা আছে? তাহলে m1 m2 প্লাস m3, গুড। আর এফ কয়টা বসবে? m3g মাইনাস m2g, আর m1g এটা বসবে না, কারণ m1g m1 টেবিলের উপর আছে, ফলে টেবিলের প্রতিক্রিয়া বল আর এটা কি হবে? নিউট্রালাইজড হয়ে যাবে। ফলে কয়টা থাকবে? দুটো বল থাকবে এখানে, যার মধ্যে বড় যেটা সেটা থেকে ছোটটা কি হবে? বিয়োগ হবে। ঠিক আছে, বসেন। তাহলে এইটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, এটা একদম সিম্পল। আমি যেভাবে পড়ালাম এভাবে মনে রাখবেন, বইতে কিভাবে আছে সেটা আপাতত না ভাবলেও চলবে। ঠিক আছে, এটা ইনটু হচ্ছে জি। ক্লিয়ার? তাহলে আমরা কপিকলের সাহায্যে কোনো বস্তু, ভারী বস্তুকে উপরে উঠাইতে পারি, কারণ কপিকল বলের ডিরেকশন চেঞ্জ করে অভিকর্ষর দিকে বল প্রয়োগ করলে বলের ডিরেকশনটা চেঞ্জ হয়ে সেটা নিচের বস্তুকে উপরে উঠাতে পারবে। ক্লিয়ার? এটা নিয়ে আমাদের বক্তব্য শেষ। তাহলে তিন ধরনের কপিকল এই চ্যাপ্টারের খুবই ইম্পর্টেন্ট প্রবলেম। এটা পরীক্ষায় আসার মতো একটা কনসেপ্ট। ঠিক আছে, যদি এর ডিটেল ভিডিও আপনারা দেখতে চান আপনাদের চ্যানেল ফিজিক্স ল্যাব থেকে আপনারা সেটা দেখে নিতে পারবেন। আপনাদের বল ওখানে প্লে লিস্টে বল চ্যাপ্টারই আছে, সেখানে কপিকল আলোচনা করা আছে, আপনারা সেখান থেকে ওটা দেখে নিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা
আমাদের এই চ্যাপ্টারে শুধু আর একটা কনসেপ্ট বাকি আছে, আমাদের সেই কনসেপ্টটা থেকে অবশ্যই প্রশ্ন আসে, তার মানে ঘ নাম্বারে সেখানে প্রশ্ন থাকবে। আপনারা কি আইডিয়া করতে পারছেন আমি কার কথা বলছি? হ্যাঁ, আমরা বলতেছি ফ্রিকশন ফোর্স, ঘর্ষণ বলের কথা। মনোযোগ দিন। আমি ঘর্ষণ বল পড়ানোর জন্য প্রথমে আপনাদের একটা কথা একটু বলতে চাই সিম্পলি, সেটা হলো এফ ইকুয়াল টু কি? এম এ। আচ্ছা, এই এফ ইকুয়াল টু এম এ যখন আমরা পড়ি, এফ ইকুয়াল টু এম এ যখন আমরা পড়ি, আপনারা আমাকে বলতে পারবেন নিউটন যখন এটা প্রমাণ করছিল তখন নিউটন এটা কিভাবে প্রমাণ করছিল? নিউটন প্রমাণ করছিল এখানে একটা বস্তু আছে যার ভর কি? এম। এর আদিবেগ কি হইতে পারে? শূন্য হইতে পারে বা এর আদিবেগ থাকতেও পারে। কিন্তু আমরা জানি বল প্রয়োগ না করলে কোনো বস্তু কি হবে না, তার বেগের চেঞ্জ হবে। স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু একই বেগে একই দিকে চলতে থাকবে। বুঝছি না বুঝি নেই? এখন নিউটন তখন কি করছে, কোনো কিছুই বা অন্য কোনো বলের প্রভাব আছে কিনা এরকম কিন্তু কোনো বক্তব্য উনি দেন নাই, এরকম কোনো বক্তব্য হয় নাই। আমরা তখন কি করছিলাম? এফ বল প্রয়োগ করছিলাম এই এম ভরের বস্তুটার উপর। তখন এই ইউ আদিবেগের বস্তুটা বেগ চেঞ্জ হয়ে কি হয়ে যায়? টি সময় পরে এস দূরত্ব গিয়ে তার বেগ ভি হয়ে যায়, এরকম একটা কনসেপ্ট আমরা পড়ছিলাম না? ঠিক আছে, কিন্তু আমরা একটু চিন্তা করব, এরকম কনসেপ্ট থেকে আমরা এফ ইকুয়াল টু এম এ এটা প্রমাণ করছিলাম। তাহলে এফ ইকুয়াল টু এম এ যদি আমরা এভাবে প্রমাণ করি, একটু শুনবেন আমার কথা মনোযোগ দিয়ে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে তো বলেন তো, এখানে অ্যাক্টিভ বল আছে কয়টা? শুধু এফ, আর কোনো কিছু তো বল নিয়ে কিছু বলা নাই। কিন্তু আসলে একটা বস্তুর উপরে কি সব সময় বা সব ক্ষেত্রে শুধু একটা বলই কাজ করবে? তার মানে আসলে নিউটনের সূত্রটা কিন্তু এতটা সংক্ষিপ্ত সূত্র না। নিউটনের এই সূত্রের সাহায্যে এর ভেক্টর রূপ যখন আমরা বড় হয়ে পড়বেন, গ্রহ নক্ষত্রের গতি কিভাবে পরিমাপ করে, তার মানে এটা কিন্তু বিশাল আলোচনা। আমরা শুধুমাত্র নিউটনের জেনারেল এই সূত্রটা এফ ইকুয়াল টু এম এটা পড়ি, কিন্তু এটা কিন্তু কৌণিক গতির ক্ষেত্রে কেমন হবে এগুলো ভিন্ন ভিন্ন টাইপের অনেক কিছু মতবাদ আছে। ঠিক আছে, এবং আমরা অল্প একটু পড়তেছি, তাই দেখেন যে নিউটনের সূত্রটাকে এখন আমরা এরকম লিখতে পারি, সামেশন এফ ইকুয়াল টু এম এ। সামেশন এম ও হতে পারে এটা, অথবা যদি আপনি একটা বস্তুই চিন্তা করেন তাহলে শুধু এম এ। মানে কি? মানে মনে করেন আপনার কাছে একটা বস্তু আছে, এই বস্তুটার উপরে কেউ একজন বল প্রয়োগ করতেছে F1, আর আপনি এই বস্তুটাকে F2 বল দিয়ে নিজের দিকে টানতেছেন, মানে সামনের দিকে আগায় নিয়ে যাচ্ছেন। তাহলে এই বস্তুটার এই দুটো বল কাজ করতেছে না, একটা বল কাজ করতেছে এই বস্তুর উপর? দুটো বলই কাজ করতেছে বস্তুর উপর, নাকি? তাহলে দুটো বল যদি এই বস্তুর উপর কাজ করে তাহলে কি এই বস্তুর বেগের পরিবর্তন হবে না? তাহলে এই বস্তুর মধ্যে কি ত্বরণ হবে না হবে না? তাহলে এই বস্তুটার ভর মনে করেন এম এ। তাহলে এখন সূত্র আমি কি লিখবো? এফ ইকুয়াল টু এম এ, নাকি আমরা লিখবো একাধিক বল থাকলে ওই এফটার সাম বসবে, অর্থাৎ মোট বল ইকুয়াল টু কি? এম এ বলবে। তার মানে এখন যদি আমি লিখতাম তাহলে আমাকে লিখতে হতো F1 প্লাস F2 ইকুয়াল টু এম এ। বুঝছি না বুঝিনি? তাহলে আপনারা আবার এমনি নর্মালি চিন্তা করেন, বিষয়টা একটু যদি ভাবেন সাধারণভাবে, মনে করেন একটা বস্তু কেউ এইদিকে বল প্রয়োগ করতেছে F1, আবার কেউ উল্টা দিকে ওকে আসতে দেবে না, সেজন্য বল প্রয়োগ করতেছে F2। আমি বললাম এই বলের জন্য এই এম ভরের বস্তুটার মধ্যে ত্বরণ হচ্ছে এ, তখন আপনি কিভাবে লিখবেন? এফ ইকুয়াল টু এম এ লিখবেন। তখন আপনাকে কি লিখতে হবে? এই দুটোর মধ্যে বড় যে, তার থেকে ছোট বলটা বিয়োগ হবে, এইটুক বিয়োগ করে যা থাকবে তার জন্যই ওই এম ভরের বস্তুটার মধ্যে কি হয়েছিল? ত্বরণ হয়েছিল। তার মানে নিউটনের সূত্রটা আসলে বিভিন্ন জায়গায় এটা আমরা অ্যাপ্লাই করতে পারি বিভিন্ন রকম ভাবে। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। তাহলে এবার আপনারা আমাকে বলেন, একটা রাস্তা আছে, এই রাস্তার উপরে একটা ডেমনস্ট্রেশন কার, ঠিক আছে? এই মডেলের কার বানালে তোর কেউ কিনবে না, কিনবে? ঠিক আছে, এই জন্য আমরা শেখার জন্য ডেমনস্ট্রেশন। খেয়াল করেন, তাহলে এই যে রাস্তার উপর দিয়ে এই গাড়িটা চলবে, এমনি এমনি চলবে না, এর উপর বল প্রয়োগ করতে হবে, যান্ত্রিক ভাবে বল প্রয়োগ করতে হবে নাকি? ঠিক আছে, বল প্রয়োগ করলাম, এই বস্তুটার মধ্যে এম ভরের এই গাড়িটার মধ্যে একটা ত্বরণ তৈরি হলো এ। তাই সূত্র আমি লিখবো এফ ইকুয়াল টু এম এ। ওকে, আচ্ছা আমি কি এখানে আর কোনো বল খোঁজার চেষ্টা করব? অবশ্যই এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই গাড়ির চাকার সাথে এখানে কোনো ফ্রিকশন আছে কিনা এটা একটা চিন্তার বিষয় না? বিষয় না। যদি কোনো ফ্রিকশনই না থাকে
তাহলে কি ও চলতে পারবে? মানে ওইটারে আসলে চলা বলে না, চাকা ঘুরবে না, স্লিপ করার মতো হবে। ব্যাপারটা খানিকটা এরকম না? আচ্ছা, তো এখানে এই রাস্তা দিয়ে যখন চলবে, আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি, তা আমাদের জুতার নিচের সাথে রাস্তার উপরের পৃষ্ঠের একটা ফ্রিকশন হয় না? আমরা অনেক সময় ওয়াশরুমের যে জুতাগুলো ব্যবহার করি, পানিতে থাকার কারণে ওর নিচের তলা সমান হয়ে যাওয়ার কারণে স্লিপ করে না অনেক সময়, বা আমাদের রাস্তার পায়ের নিচে যদি কোনো পিচ্ছিল পদার্থ পড়ে সেক্ষেত্রে আমরা স্লিপ করতে পারি নাকি? এরকম না ব্যাপারটা? তো যাই হোক, তাহলে আমরা বলতেছি এই চাকার সাথে কিন্তু রাস্তার একটা ঘর্ষণ বল আছে, তাই না? তাহলে এক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে? F মাইনাস এফ ইকুয়াল টু কি? এম এ। কেন? কারণ আপনি যেদিকে গতিশীল হবেন, এই যে ফ্রিকশন ফোর্স যেটা, সেটা সবসময় আপনার গতির বিপরীত দিকে কাজ করবে। আপনি যেদিকে গতিশীল হবেন, এই রাস্তার বাধাদানকারী বলটা অবশ্যই তার বিপরীত দিকে কাজ করবে। এই জন্য আসলে সূত্রটা ছিল সামেশন এফ ইকুয়াল টু এম এ। তার মানে এখানে মোট বল, তাহলে মোট বল এখানে কয়টা? একটা অ্যাপ্লাই হচ্ছে এফ, আর একটা হচ্ছে কি ফ্রিকশন জনিত। তার মানে আমি কিন্তু যোগই করছি না, কিন্তু এই মাইনাস আর এই প্লাসে মিলে কি হয়ে যাচ্ছে? ইকুয়াল টু। মনে থাকবে? তাহলে আমরা যখন কোনো ঘর্ষণের অঙ্ক আসবে, সেই ঘর্ষণের অঙ্কে ঘর্ষণ বল তো থাকবেই, নাকি থাকবে না? সেক্ষেত্রে আমাদের এফ মাইনাস ছোট হাতের এফ ইকুয়াল টু এম এ, এই সূত্রটা একটু মনে রাখার চেষ্টা করতে হবে। ঠিক আছে? এখানে এই ছোট হাতের এফ মানে ফ্রিকশন ফোর্স। ক্লিয়ার? ক্লিয়ার? এখানে আমি অল্প একটু বলে রাখি, আমি অঙ্ক করানোর সময় এটা আরো ডিটেইলে আপনাদের সাথে কথা বলবো। এখানে ছোট হাতের এফ, এইটা কোনো একটা বস্তুর ওজনের সাথে সমানুপাতিকভাবে সম্পর্কিত। যার ওজন বেশি তার ঘর্ষণ বল বেশি। মনে থাকবে? এটার আমরা যদি একটু সমানুপাতিকের পরিবর্তে সমান চিহ্ন দিয়ে লিখি, তাহলে এখানে একটা ধ্রুবক নিয়ে আসতে হয়, যেটার নাম হচ্ছে ঘর্ষণ সহগ। মনে থাকবে? আর এটা হচ্ছে ডাব্লু, মানে এটা হচ্ছে ওজন। তার মানে ছোট হাতের এফ ইকুয়াল টু, এটার উচ্চারণ কি? এটা উচ্চারণ হচ্ছে মিউ। ঠিক আছে? যেটাকে আমরা ঘর্ষণ সহগ বলি। ন্যূনতম এই ঘর্ষণের অতিক্রম করে কোন একটা বস্তুকে আপনাকে কি করতে হয়? গতিশীল করতে হয়। ঠিক আছে? কোন তলের সাথে কিছু না কিছু ফ্রিকশন এখানে অ্যাক্টিভ হয়। ঠিক আছে? কমপক্ষে ওইটুক ঘর্ষণ অতিক্রম না করলে আপনি বস্তুকে কি করতে পারবেন না? গতিশীল করতে পারবেন। তো যাই হোক, অঙ্ক করানোর সময় এইটা এই মিউ থেকে থিটা কিভাবে আসে, ট্যান কিভাবে আসে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। ঠিক আছে? তাহলে আমরা এই ঘর্ষণ জনিত যে সূত্র, সেখান থেকে আমরা মনে রাখলাম এফ মাইনাস মানে প্রযুক্ত বল বিয়োগ ঘর্ষণ জনিত বল ইকুয়াল টু এম এ। আবার এই এফ এর পরিবর্তে কখনো কখনো আমরা দেখব আমরা মিউ ডাব্লু বসিয়ে কোনো গাণিতিক সমস্যার সমাধান করছি। ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের বল অধ্যায়ের যে দুটো কনসেপ্ট ক্লাস এর মাধ্যমে আমরা পুরো চ্যাপ্টারটার একটা সাধারণ দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যে কোন কোন গাণিতিক সমীকরণগুলো আমাদেরকে লাগবে বা সূত্রগুলো আমাদের লাগবে গাণিতিক সমস্যা সমাধান করার জন্য। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।